তাদের নামে হত্যা মামলা আছে, তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধী হলে যেন তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশকে জনবান্ধব এবং মনোবল বাড়াতে কাজ চলছে। সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া, পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের, আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না। রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো সহ 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আমেনা হীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজকের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সকাল থেকেই আজকে কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সকালে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি এখানে এসেছিলেন এবং সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এবং আপনি জানেন যে রাষ্ট্রদূতরা যখন সাক্ষাৎ করে তখনই কিন্তু দুদেশের যে সম্পর্ক আরও জোরদার কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং পাকিস্তানের সাথেও আসলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টি হয়তো বা আলোচনা হয়েছে, যদিও আমাদেরকে সচিব মহোদয় এখনও কিছু জানাননি এই বিষয়ে। তো এর বাইরে যদি আপনাকে ফৌজিয়া বলি, উপদেষ্টার সঙ্গেও কিন্তু অনেক দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেছেন, সৌজন্য সাক্ষাৎ, এবং তাদের পরিচয়পত্র জমা দিয়েছেন। যারা আপনি জানেন যে দায়িত্ব নেওয়ার পরে সবাই কিন্তু একে একে করে এসেছিলেন, উপদেষ্টা মহোদয়ের সঙ্গে পরিচয় হয়েছেন। ঠিক এরকমই একটি কার্যক্রমের কারণে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত, ভুটানের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকালে এসেছিলেন এবং উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। এবং যেটি আমরা ধারণা করছি যে সাক্ষাতে অবশ্যই এই দেশগুলোর সাথে বাংলাদেশের যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেগুলো কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং অস্ট্রেলিয়া যেহেতু প্রচুর পরিমাণে শিক্ষার্থী যায় বাংলাদেশ থেকে, হয়তো ওই বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছে, এগুলো কিন্তু আমরা ধারণা করছি। যদিও আমাদেরকে এখনও অফিসিয়ালি জানানো হয়নি যে বৈঠকে কি কি আলোচনা হয়েছে। তো আমরা জানি যতটুকু যে নেপাল দুপুরবেলা আসার কথা রয়েছে সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো সমস্ত সাক্ষাৎগুলো শেষ হলে হয়তো আমরা পরিষ্কারভাবে জানতে পারবো যে আজকে কি কি বিষয় উঠে এসেছে সাক্ষাতে। তো এখন পর্যন্ত আর কি এতটুকুই আমার কাছে আপডেট আছে। ফৌজিয়া। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আমেনা হীরা। ব্যাংকিং খাতে সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজারের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, বাজেট সাপোর্ট, জ্বালানি খাতের সহযোগিতা, ফার্টিলাইজার আমদানি, খাদ্য, বন্যা পরবর্তী সহযোগিতা নিয়ে কথা হয়েছে। বিভিন্ন বিষয়ে সরকার যেসব প্রস্তাবনা দিয়েছে সবগুলোর ব্যাপারে তারা খুবই ইতিবাচক। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সেলফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছি কী কী সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্য ডোনারের ব্যাপারে ওরা বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এটা
দর্শক এই পর্যায়ে রয়েছে মাই টিভি প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউ। রাজধানী জুড়ে তীব্র যানজটের কবলে পড়েছে সাধারণ মানুষ। সকাল থেকে শুরু হওয়া দীর্ঘ যানজটে নাকাল, অফিসগামী সহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষজন ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হচ্ছে নগরবাসীকে। গেল কয়েক সপ্তাহের পরিস্থিতিতে যেমন ক্ষতি হচ্ছে কর্মঘণ্টা, জ্বালানি ও সময়ের, তেমনি ধীরগতির শহরের তালিকায় যুক্ত হচ্ছে ঢাকার নাম। দর্শক এ নিয়ে বিস্তারিত রয়েছে আবু সাইদ অপুর রিপোর্টে। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো যানজটে পড়ে নগরবাসী কেমন আছেন। এ নিয়ে আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে আসি, তাহলে অনুধাবন করা সম্ভব কেমন আছে নগরবাসী। রাজধানী জুড়ে অসহনীয় যানজটে নাকাল নগরবাসী। সকাল কিংবা বিকেল অফিসগামী ও বাসায় ফেরা মানুষরা পোহাচ্ছেন ভোগান্তি। আর এতে করে অর্থ সময় দুটোই অপচয় হচ্ছে, জীবন থেকে হারিয়ে যাচ্ছে কর্মঘণ্টা। সাবার গাবতলি সকালবেলা যে জামে গেছি পুরা 3 ঘন্টা জাম লেগে গেছে, এখন আবার জাম। তার মনে হয় জামের কারণে যে আমার গাড়ি 4 জন লেবার, আমি আমাদের কর্মস্থলে মনে হয় টাকা নাই। প্রতিটা স্টেপে আধা ঘন্টা করে গেলেও মনে করেন সারাদিনে একটা গন্তব্যে পৌঁছাতে গেলে প্রায় দিনের অর্ধেকের বেশি সময় অতিবাহিত হয়ে যাবে। সময় তো অনেক ক্ষতি হয়। মনে করেন মতিঝিল জাতি কল্যাণপুরীতে 2.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা লাগে, তাহলে এই সময় যে তেল পড়ে, গ্যাস পড়ে, যে সময় নষ্ট হয়, এটা তো আর পোষানো যায় না। রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর, মিরপুর 10, আগারগাঁ, কারণ বাজার, সোনারগাঁ, 7 রাস্তা, মহাখালী, বনানী, কাকলী, বিজয় সরণি, ফার্মগেট, গুলিস্তান, গুলশান 1, গুলশান 2, লিং রোড, প্রগতি সরণি সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যানজটের ভয়াবহ চিত্র। যাচ্ছি একটা টাইমের ভিতরে যাইতে পারি না, ভাড়া মারতে পারি না, জমা দিতে পারি না, বেতন হয় না, বাদ নেই অ্যাম্বুলেন্সও। মরণাপন্ন রোগী নিয়ে অসহায় চালক ও স্বজনরা। রোডের যে পরিস্থিতি, এত তো রুগী টাইম মতো আসলে পৌঁছাইতে পারি না, অনেকে মারাও যায় গাড়িতে বসে। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা করছে ট্রাফিক পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেছেন, শহীদ আবু সায়েদের স্মৃতি ধরে রাখতে তার নামে বিশ্ববিদ্যালয় হল নির্মাণ সহ হত্যার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। বুধবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে শহীদ আবু সায়েদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য। আমরা একটা হল নির্মাণ করব তার নামে, সেটাও একটা প্রতিশ্রুতি দিয়েছি। অলরেডি গেট হয়ে গেছে এবং এই আবু সাঈদের হত্যার পিছনে যে সকল ব্যক্তি জড়িত ছিল, যে প্রেতাত্মা ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব। এই ব্যাপারে রিয়েল পার্সনদেরকে খুঁজে বের করব যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ লিখিত আদেশ প্রকাশ করেছেন। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। ভারতের মেট্রোপোল বন্দরে ট্রাকের মালিক ও ট্রাক চালকদের সিন্ডিকেটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্যে ধস নেমেছে। ফলে বড় ধরনের প্রভাব পড়েছে রাজস্ব আদায়। দুদেশের বাণিজ্য চুক্তিতে বেনাপোল বন্দর দিয়ে রাত দিন 24 ঘন্টা বাণিজ্য সচল থাকার চুক্তি থাকলেও সিন্ডিকেটের কারণে সেটি ব্যর্থ হচ্ছে। সন্ধ্যার পর আর পণ্যবাহী ট্রাক আসছে না। যশোর ব্যুরো চিফ মোস্তাফিজুর রহমান সুমনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 400 থেকে 450 ট্রাক পণ্য আমদানি হতো। গত জুলাই মাসের শেষের দিকে ভারতের পেট্রোপোল ট্রাক মালিক ও চালকদের সিন্ডিকেট হঠাৎ করে সন্ধ্যা 6টার পর দুদেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ করে দেয়। সন্ধ্যা 6টার পর আমদানি পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন তারা। বর্তমানে আমদানি কমে ট্রাকের সংখ্যা দাঁড়িয়েছে 250 থেকে 300-তে। যদিও বাণিজ্য চুক্তি বাস্তবায়নে দুই দেশের বন্দরের কর্তৃপক্ষ একাধিক বৈঠক করলেও সিন্ডিকেট থেকে কোনো সাড়া মেলেনি। ইন্ডিয়ান যে ট্রাক ড্রাইভার এবং ট্রাক মালিক তারা বিভিন্ন প্রদেশ থেকে যে ট্রাকগুলো আসে, এই ট্রাকগুলো কৃত্রিম সংকট যানজট সৃষ্টি করার কারণে এই ট্রাকগুলো আবারও তাদের লোকাল ট্রাকে আনলোড করে তারা আবার লোকাল ট্রাক বাংলাদেশে আসতে পারে, এদের একরকম এদের ব্যবসা। সিন্ডিকেটের সদস্যরা পশ্চিমবঙ্গের বাইরের প্রদেশ থেকে আসা পণ্য বোঝাই ট্রাক থেকে পণ্য খালাস করে লোকাল ট্রাকে আনলোড করে বাড়তি ভাড়া আদায় করছে। ফলে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বাংলাদেশি আমদানিকারকদের। বেনাপোল স্থলবন্দরে 24 ঘন্টা 7 দিনে পণ্য ধারাবাহিকভাবে ঢোকার যে আদেশ আছে, সেই আদেশের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে 24 ঘন্টা 7 দিনই চালু ছিল। সিন্ডিকেটের কারণে সন্ধ্যা 6টা পর্যন্ত পণ্য বাংলাদেশে রপ্তানি করছে, ফলে ওখানে যানজট তৈরি হচ্ছে। এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি এফেক্ট করছে, আমদানির সময় কমে যাচ্ছে, 6টার পরে তারা গাড়ি দিচ্ছে না, অথচ 2 মাস আগেও রাত 10টা 11টা 12টার মধ্যে গাড়ি ঢুকছে। এটা অবিলম্বে পরিবর্তন আনতে হবে। বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের দাবি আবারও পূর্বের ন্যায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য চালু রাখতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিদিনের যে টার্গেট তা পূরণ করতে ব্যর্থ হচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। সিন্ডিকেটের কারণে আমদানিকারকরা বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দর দিয়ে আমদানি করছে। বিষয়টি দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছে পেট্রোপোল পোর্ট কর্তৃপক্ষ। এই বিষয়ে আমরা বন্দর পর্যায়ে আলোচনা চলছে। বেসরকারি পণ্য পরিবহনের সাথে যারা জড়িত তাদের সাথেও এই বিষয়ে আলোচনা চলছে। আশা করি শীঘ্রই এই বিষয়টা সমাধান হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশালের গৌরনদী পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হলেও বিভিন্ন নাগরিক সুবিধা থেকে এখনও বঞ্চিত হচ্ছেন পৌর বাসিন্দারা। সেখানকার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় পৌরসভার 1 নং ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ চরমে, যার ফলে সামান্য কিংবা মাঝারি বৃষ্টিতে তলিয়ে যায় বিভিন্ন সড়ক এবং ঘরের মধ্যে উঠে যায় হাঁটু সমান পানি। প্রতিনিধি গিয়াসুদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। 1998 সালে প্রতিষ্ঠিত গৌরনদী পৌরসভা 2003 সালে উন্নীত হয় প্রথম শ্রেণীতে। পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বিভিন্ন নাগরিক সুবিধা থেকে আজও বঞ্চিত পৌরবাসীরা। একটু বৃষ্টি হলেই পানিতে এলাকা টইটুম্বুর হয়ে যায় এবং অপরিকল্পিত ঘরবাড়ি উত্তোলনের কারণে পানি সেভাবে নামে না। এক ঘর বৃষ্টি হইলে এখানে পানি 1 হাত সোয়া হয়ে যায়। অভ্যন্তরীণ রাস্তাঘাটের বেহাল দশার পাশাপাশি ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় পৌরসভার 1 নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভার বাসিন্দাদের। পানিটা শুধু বর্ষাকালে না, ধরতে গেলে আমাদের যে 12 মাসের 8 মাসই পানি থাকে, যেমনকি শীতের সময় যদি বৃষ্টি হয় অলরেডি পানি জমে যায়। অতি দ্রুত যদি সংস্কার না হয়, দেখা যাচ্ছে এখানে থাকাটা সবার জন্য দুর্বিষহ হয়ে যায়। দ্রুতই এসব সমস্যা নিরসনে কাজ করা হবে বলে জানান এই জনপ্রতিনিধি। আমাদের টর্কির বন্দর ইতিমধ্যেই অনেক ড্রেন হয়েছে, আরও অনেক জায়গায় এখনো জলাবদ্ধতা আছে। এটি আমরা আমাদের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাতে জলাবদ্ধতা থেকে আমরা মুক্ত পাই, এই জন্য আমরা প্রয়োজনে ব্যবস্থা নেব। নুসরাত শারমিন, মাই টিভি। সিন্ডিকেটের কারণে ইলিশের বাজার ভোক্তাদের প্রায় নাগালের বাইরে। রপ্তানি না হলেও ইলিশ কিনতে পারছেন না ক্রেতারা। ইলিশের ভরা মৌসুমে ইলিশ ক্রয় করতে গিয়ে নাভিশ্বাস ক্রেতাদের। সর্বনিম্ন মাছের দাম 1000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তাদের দাবি, পাইকারদের সিন্ডিকেটের কারণেই এমন অবস্থা। তবে ভিন্ন কথা বলছেন পাইকারি ব্যবসায়ীরা। প্রতিনিধি ইসফাক ইয়াসিনের তথ্যচিত্রে নুসরাত শারমিনের রিপোর্ট। আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে রপ্তানি হবে, এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মির্জা ফরিদা আক্তার। তারই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পানির দামে ইলিশ বিক্রি। তবে সরেজমিনে দেখা মিলে ভিন্ন চিত্রের। সাধারণ ক্রেতাদের বাজারে ইলিশ ক্রয় করতে গিয়ে দাম শুনেই ক্রেতাদের মাথায় হাত।
কেউ কেউ বলছেন আগের চেয়ে বর্তমানে ইলিশের দাম অনেকটাই বেশি। সেই সাথে রপ্তানি না করেও কেন ইলিশ মাছের দাম ধরাছোঁয়ার বাইরে, এমন প্রশ্ন ক্রেতাদের। বেশি দামে কিনে ইলিশ মাছ বাজারে আনতে হয়, তাই বিক্রিও হচ্ছে বেশি দামে, এমনটাই জানিয়েছেন মাছ বিক্রেতারা। তবে পাইকাররা বলছেন ভিন্ন কথা। তারা জানান চাহিদার তুলনায় নদীতে মাছের সংখ্যা কম, সেই সাথে মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জামের দাম বেশি হওয়ার পাশাপাশি চাহিদার তুলনায় নদীতে মাছের সংখ্যা কম বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। তেলের দাম বেশি কারণে জেলেরা নদীতে যায় মাছ ধরে, মাছ পায় কম, মাছ অনেক কম পায়। যেমন ধরেন 7 দিন 20 দিরা মাছ বেশি 1 লাখ টাকা মাছ পায়, এই কারণে মাছের মূল্য দাম বেশি। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।